আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের সমৃদ্ধ ভাণ্ডার থেকে কিছু আকর তুলে আনা, আপনাদের সামনে সুন্দরভাবে পরিবেশনা করাই আমার উদ্দেশ্য। আজ আপনাদের জন্য বেছেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প মাধবীর ছেলে। শুনতে থাকুন আজকের গল্প মাধবীর ছেলে। আর হ্যাঁ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার এবং অবশ্যই একটি লাইক করার এবং সম্ভব হলে গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করার। শুনতে থাকুন আজকের গল্প মাধবীর ছেলে। মাধবীর ছেলে দণ্ডেশ্বর। দ্বারকা গ্রামে দণ্ডেশ্বর শিব আছেন, সেই নামে ছেলের নাম দিয়েছে। মাধবীকে আমার কাছে নিয়ে এসেছিল মথুরা মণ্ডল 1955 সালে। মথুরাকে চিনি তার কৈশোর থেকে। আমাদের গ্রামের স্কুলের ছাত্র ছিল, কবিতা লিখত মথুরা, চিনতাম সেই কারণেই। আরও একটা কারণ ছিল, সেটা পরাধীন ভারতবর্ষে প্রকাশ করবার উপায় ছিল না। স্বাধীনতার পর তা প্রকাশে বাধা নেই। সে আমার নেতৃত্বে আমাদের অঞ্চলে 1921 সালের পর থেকে যে একটি নিষ্ক্রিয় বা শুধু কল্পনা সর্বস্ব বিপ্লবী দল গড়ে উঠতে চেয়েছিল, তার সংস্পর্শেও এসেছিল মথুরা। 8-60 মোটা হাড়ের কাঠামো, হাত পাগুলো চওড়া এবং শক্ত, পাথরে খোদাই করা দণ্ডপাণির মতো চেহারা। মথুরাকে দেখেছিলাম তার কৈশোরে। এখন তার 55 বছরের কাছাকাছি বয়স, চুল পেকেছে। সেই দণ্ডপাণির মতো চেহারা পূর্বের মতো থাকলেও পুরনো মূর্তি মুখে যে বিবর্ণতা এবং রেখা দেখা দেয়, তেমনই রেখাঙ্কিত হয়ে গেছে তার মুখ। গায়ে জামা ছিল, নইলে দেখতে পেতাম যে তার হাতের বুকের সেই কঠিন পেশিগুলো ঢিলে হয়ে পড়েছে। 1925 সাল আর 1955 সাল, 30 বছর। 1920 সাল নাগাদ ম্যাট্রিক পাশ করেছিল ভালোভাবেই। অঙ্কে ভালো ছিল, এটার পেয়েছিল। সংস্কৃতটাকে সে কঠিন যত্নে আয়ত্ত করেছিল। দখল ছিল না তার ইংরেজিতে। পাশ করে সে আর পড়েনি, বাড়িতে চাষবাস ছিল এবং ব্যর্থ বিপ্লবীর যে সান্ত্বনা, দেশের গঠনমূলক কাজ, তাই নিয়েই সে সন্তুষ্ট ছিল। চাষে উন্নতি করে দৃষ্টান্ত স্থাপন করবে, গ্রামে একটি তরুণ ছেলেদের দল গড়বে ও অঞ্চলের বড়লোক জাত জমিদার মহাজন তাদের কাজের বিরোধিতা করবে, ইউনিয়ন বোর্ড নিয়ে ওদের সঙ্গে লড়বে। এই ছিল তার বিপ্লবী জীবনের মোটামুটি কাজ। তাতে সরকারের দৃষ্টি পড়লেও কিছু করতে পারবে না। সুতরাং এই নিরাপদ পথে তার যাত্রা শুরু হয়েছিল এবং অজস্র দেশপ্রেমমূলক কবিতা সে রচনা করত, যার দেখাবার জন্যে সে আমার কাছে 1925 সাল পর্যন্ত নিয়মিত এসেছে এবং 1925 সালের পর 30 সাল পর্যন্ত মধ্যে মধ্যে এসেছে বোধহয়, কিন্তু ঠিক আমার মনে পড়ে না। ইতিমধ্যে সে সংসারী হয়ে পড়ে নিস্তেজ হয়ে এসেছিল। 1930 সালের পর আর আসেনি। আমিও নেচ ছেড়ে কলকাতায় এসেছিলাম। রাজনৈতিক কাজকর্ম ছেড়ে দিয়ে সাহিত্যকর্মে মন দিয়েছি। বীরভূমে পুলিশ সাহেব শামসুজ্জোহা তখন শান্তশিষ্টের মুলুক পেয়ে ইংরেজদের তাবেদারির আওতায় তাণ্ডব শুরু করেছে। যাক সে কথা। সুদীর্ঘ 20 বছর পরে 1955 সাল নাগাদ আমি আবার দেশে ফিরে একটি সমতার আশ্রয় গড়ে তুলেছি। দেশে তখন একটি প্রতিষ্ঠা সম্মান পেয়েছি। সেই সময় মথুরা এলো, তার সঙ্গে মাধবী, একটি 15-16 বছরের তরুণীর মতো হালকা দেহ, কালো রং, কিন্তু মুখে একটি সুন্দর লাবণ্য, একটি সুষমাময়ী মেয়ে। মথুরা আমার বাড়ির ফটক থেকেই মর্দা বলে ডেকে বাড়ি ঢুকল।
আমি আমার ছোট বাগানটার মধ্যে একটি বাঁধানো নিম গাছতলার ছায়াতে বসেছিলাম। এমন ভরাট গলায় ডাক শুনে তাকিয়ে কয়েক মুহূর্তের মধ্যেই চিনতে পারলাম, এই সেই মথুরা। মিলে পাথরে গড়া দণ্ডপাণির মূর্তি। কালের শীর্ণতায় জীর্ণ হলেও চিনতে দেরি হলো না। বললাম, মথুরা, চিনতে পেরেছেন? বলে উল্লাসে হেসে উঠল। তারপর মাধবীকে বললে, প্রণাম করো মা, প্রণাম করো। মেয়েটি গড় হয়ে আমাকে প্রণাম করে মুখ নিচু করে সরে দাঁড়ালো। মথুরা বললে, এই সেই মাধবী, আপনার দয়া সেরে উঠেছে। মাধবী? মনে পড়ল, বছরখানেক আগে আমার ছোট ভাই মারফত মথুরা তার এক যক্ষা রোগগ্রস্ত আত্মীয়ার চিকিৎসার জন্য একখানা চিঠি চেয়ে পাঠিয়েছিল আমার কাছে। আমার ছোট ভাই সংসারে অকেজো লোক, কিন্তু নিরতিশয় উৎসাহী একজন কর্মী, তাতে সন্দেহ নেই। কার সঙ্গে তার আলাপ নেই, সেই মন্ত্রী থেকে দারোগা পর্যন্ত। মথুরা তার সমসাময়িক। যাই হোক, লিখে দিয়েছিলাম। মাধবী নামটাও কথা শুনে মনে পড়ল। হ্যাঁ, মাধবী মণ্ডল বলে সুপারিশ করেছিলাম বলে মনে হচ্ছে। প্রগল্ভ মথুরা অনর্গল বকে। দেশের কথা হলে নিজের রচনা ছড়ার কবিতায় অবস্থা বর্ণনা করে, বড় বড় বক্তৃতাও করে, সহজে থামে না। সেদিন বলেছিল শুধু মাধবীর কথা। এমন মেয়ে হয় না বর্দা, আশ্চর্য মেয়ে, অদ্ভুত মেয়ে। বিবরণ শুনেছিলাম। মথুরার এক ভাইপো, সে ছিল মথুরার সাগরেদ সেই 1942 সাল থেকে। 1942-এ মথুরা কাজে কিছু করেনি, কিন্তু জটলা করে রাত্রে জন কয়েক সাগরেদ নিয়ে অনেক কিছু কল্পনা করেছে, কিন্তু করব করে হয়নি। এই সাগরেদের মধ্যে এই ভাইপোটি ছিল অগ্রগণ্য। ম্যাট্রিক ফেল, মাপ ছিল না, মাপে জমিজেরাত ছিল। মথুরার দৃষ্টান্তে চাষ করত, আত্মকল্পনা করত অনেক। হঠাৎ 1947 সাল এলো, দেশ স্বাধীন হলো, বাংলাদেশ ভাগ হলো, মথুরার নেতৃত্ব প্রতিষ্ঠা হলো। এই সময় মথুরার ভাইপো ভূতেশ্বর কি একটা কাজে নবদ্বীপ গিয়ে বিয়ে করে নিয়ে এলো এক রেফিউজি মেয়েকে, এই মাধবীকে। তখন ওর বয়স 15 কি 16, যাতে কায়েস্তের মেয়ে। গায়ের লোক বিরোধী হলো, এ কি অনাচার। কিন্তু সে ভূতেশ্বরের সহোদর বড় ভাই এবং মা পর্যন্ত। মথুরা বলেছিল, ঠিক করেছিস, একটা কাজ করেছিস এতদিনে, রেফিউজি মেয়ে, তার উপর অসবর্ণ বিয়ে, একটা আদর্শ স্থাপন করলি। যে যা করবে করুক, আমি রইলাম তোর দিকে, খোঁজ পরোয়া নাই। সাবাস সাবাস। সে ঝগড়ায় জিতেছিল মথুরা, সঙ্গে সঙ্গে ভূতেশ্বরেরও জিত হয়েছিল, কিন্তু হাল অদৃষ্টের হাতে। বছর 6 যেতে না যেতে ভূতেশ্বর কোথায় যক্ষা ধরিয়ে এসে বছর খানেকের মধ্যে মারা গেল। তখন মাধবীর একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে। ছেলের নাম দণ্ডেশ্বর, মেয়ের নাম শান্তি। বিঘে 10 জমি ছিল ভূতেশ্বরের, তার মধ্যে 5 বিঘে বিক্রি করে সে চিকিৎসা করিয়েছে। বাকি ছিল 5 বিঘে, তার মধ্যে 3 বিঘে বড় ভাই কৌশলে বাকি খাজনার নিলেমে ডেকে নিয়েছে। বাকি আছে 2 বিঘে। তারপর সেই রোগ ধরেছিল মাধবীকে। মথুরা বললে, বর্দা, কি সেবা যে করেছে আমার মা জননী, কি বলবো। সাবিত্রীর মতো, বুঝলেন, সাবিত্রীর মতো। তবে কি বলবো, বাঁচল না ভূতেশ্বর। হঠাৎ উচ্চকণ্ঠে বলে উঠল, ওসব মিছে কথা বর্দা, বুঝলেন না, সাবিত্রী ভাবিত্রী মিছে কথা। নইলে। আমি শুনেই যাচ্ছিলাম। মেয়েটি একদিকে বসে একটি কাঠি দিয়ে মাটিতে দাগ কাটছিল। মথুরা বকেই যাচ্ছিল। একটু থেমে সে আবার বললে, ওরও রোগ ধরল, একটু একটু জ্বর, খুসখুসে কাশি। আমার সন্দেহ হলো, ধরে ফেলেছিলাম গোড়াতেই। সঙ্গে সঙ্গে আপনার ভাইয়ের কাছে এসে আপনার চিঠি আনিয়ে
ব্যথা সেরে গিয়েছে। ডাক্তার বললে একেবারে গোড়াতে বলেই এত শিগগির সারল। এখনো মধ্যে মধ্যে শিউড়ি গিয়ে দেখি আনি। এবার ডাক্তার বললে আর আনতে হবে না। স্টেশনে শুনলাম আপনি আছেন, তাই বলি প্রণাম করিয়ে নিয়ে যাই, আর কিছু দয়াও ভিক্ষে করে যাই। নাই তো কিছু, ভরসা দয়ার উপর। 2 বিঘে জমি, 3টে পেট। ছেলেটা ধরতি, দুর্দান্ত ছেলে বুঝলেন। ভূতর 10 গুণ তার বুকের পাটা। 6 বছর বয়স হলো। তা হারামজাদা এখন থেকে তাল গাছে ওঠে। তাল গাছের ডগায় উঠে পা ছেঁদে গাছটা ধরে হেড মুখে ঝুলে কসরত দেখায়। তখন ভূতও বেঁচে, দণ্ডা 4.5 বছরের। গা গা করে চিৎকার করত। ভূতও রেগে তার হাত পা বেঁধে বৈশাখ মাসের তপ্ত উঠোনে উপর করে ফেলে পিঠে শিল চাপিয়ে রেখেছিল একদিন। তা থামাতে পারেনি। বজ্জাতের এক শেষ, বুঝলেন না? বুঝলেন, রাখালি জুটিয়ে দিয়েছিলাম। গরু নিয়ে মাঠে গিয়ে ছেড়ে একটা পাখির পিছনেই চলে গেল 3খানা গা পেরিয়ে। ফিরল সন্ধ্যাবেলা। তখন চাষিটা গরু ধরে খোঁয়াড়ে দিয়েছে, কিংবা বাড়ি এনে রেঁধে রেখেছে। 5 করে পিঠি, তবু হারামজাদা কাঁদে না। এই দণ্ডা অর্থাৎ দণ্ডেশ্বরকে অকস্মাৎ একদা ঘাড়ে চাপালাম। সংসারে করুণা বস্তুটা স্বার্থের মতোই সত্য। পাশাপাশি বাস করে। ওকে নিয়ে এলাম আমার ছোট মেয়ের বাড়ি কাজ করবে বলে। তার আগের কয়েকটা কথা বলে নি। সেদিন মথুরা মাধবীর জন্য চেয়েছিল একজোড়া কাপড় এবং সেমিজ। তা আমি দিয়েছিলাম। মথুরা বলেছিল, মাধবী কিছু কিছু লেখাপড়া জানে বর্দা, এবার ওকে পড়িয়ে পরীক্ষা দেওয়াবো। মধ্যে মধ্যে মথুরা আসতো, বলতো মাধবী পড়ছে, ছেলেটাকে পড়াচ্ছে। তবে বর্দা, এই পূর্ববঙ্গের মেয়ে বলেই পারছে, আমাদের এ দেশের মেয়েরা পারে না। তারপর শুনলাম আর পড়া হলো না। মথুরা বললে, আর আমার খেতে দেওয়ার ক্ষমতা নেই বর্দা। তাছাড়া বর্দা, গায়ে বড় দুর্নাম করছে, জানেন তো এখানকার লোককে। তাই মাধবীকে দ্বারকার ডাক্তারের বাড়িতে দিয়েছি। রাঁধে পাড়ে কাজ করে। আর বলেছি ওখানকার হাসপাতালে নার্সিং শিখুক, তারপর ধরে পেড়ে নার্স ট্রেনিংয়ে ঢুকিয়ে দেব। আমি মধ্যে মধ্যে ভাবতাম, লোকেরা যে নিন্দে করে তার কথাই ভাবতাম। সাহিত্যিক, এখানে সাহিত্যিক। ফ্রয়েড জানি, সমস্ত বাহ্যিক সত্যের নিচে আর একটা কঠোর বাস্তব সত্যের যে প্রকাশ অধিকতর সত্য বলে প্রমাণিত হয়েছে তাও জানি, তাকে মানিও। সুতরাং সন্দেহ করা স্বাভাবিক। মনে হতো মথুরা ওকে ঘাট থেকে নামাতে যাচ্ছে। মেয়েটি মধ্যে মধ্যে আসত, সেই আশ্চর্য সংযত শান্ত এবং সিরমে। দেখতাম এবং চেষ্টা করতাম তার এই বাহ্যিক আবরণটির অন্তরালে তার অন্তরতম অধিকার বাস্তব সত্যটিকে দেখতে, কিন্তু পারিনি আবরণ উদ্ঘাটন করতে। তখন শুনেছিলাম বিপদ হয়েছে ছেলেটাকে নিয়ে। সে দিনে দিনে দুর্দান্ততর হয়ে উঠেছে। এই সময় সেটা তখন 59 সালের শেষ। আমার ছোট ছেলে ইঞ্জিনিয়ার। সে বদলি হলো কলকাতা থেকে শিউড়ি। ওখানকার একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল হয়ে গেল। তার বাড়িতে রান্নাবান্নার কাজের জন্য লোকের প্রয়োজন। মথুরা খবর পেয়ে এসে ধরলে, মাধবীকে নিয়ে যান বর্দা, ডাক্তারের এখানে প্রায় পেট ভাতায় আছে, কিছু পায় না, মেয়েটাকে শুধু খেতে দেয় ব্যাস। আমার স্ত্রী মাধবীকে চিনতেন। তিনি সাগ্রহে বললেন, ভালো হবে, পাঠিয়ে দিও। মথুরা বললে, আর ওই ছেলেটাকে আপনি নিয়ে যান বর্দা, হারামজাদা এখানে থাকলে অপঘাতে মরবে, গাছ থেকে পড়ে, নয়তো সাপে কামড়ে, নয় কোনোদিন যাবে কুমিরের পেটে।
জল স্থল অন্তরিক্ষ সবখানে অসুরের মতো বিচরণ ওর। বেঁচে থাকলে ডাকাত হবে। আপনি নিয়ে যান বর্দা, হয়তো ওর ভালো হবে। একটু পড়াশুনোর ব্যবস্থা করে দেবেন এই সন্ধেবেলাটায়, যতটা পারে। আমি বললাম, বেশ, নিয়েও পাঠিয়ে। করুণাও আমার হয়েছিল এবং স্বার্থও ছিল। আমার ছোট মেয়ের বাড়িতে একটি চাকরের দরকার ছিল। মথুরা বললে, পিঠোবেন বর্দা, রোজ সকালে ঘা কতক করে দিয়ে দিন আরম্ভ করবেন। সে কথা মাধবীও বললে, মারবেন বাবা, না মারলে ওকে কিছুতে ঠিক রাখতে পারবেন না, মারবেন। দণ্ডেশ্বর আমার স্কন্ধে চড়ল। 10-11 বছরের পাথরের মতো শক্ত ছেলে, গোল বড় মুখ, খাই মুখটা বড়, দাঁতগুলো বড়, নাকটা মোটা, মোলাটে বড় চোখ। লাবণ্যের সুষমার এতটুকু তার মধ্যে নেই। কিন্তু আশ্চর্য একটা সরল অসংকোচ মন দেখলাম। ওর চোখের সীমা নেই, জীবনে আনন্দের অভাব নেই। এবং আশ্চর্য একটি জগৎ ওর আছে, যা ওর নিজের সৃষ্টি, যে জগৎটি ওরই সঙ্গে সঙ্গে অহরহ আবর্তিত হয়। মনে পড়ে প্রথম দিন এসেই সে আমার লেখার ঘরে ঢুকে বলেছিল, এত বই, বইয়ের দোকান। আমি লিখছিলাম, মুখ তুলে একটু হেসে বললাম, না রে, দোকান নয়, এসব বই পড়তে হয়। পড়তে হয়? আপনি পড়েন? হ্যাঁ, আরো বাড়ির লোক পড়ে। হঠাৎ আমার ডেস্কের উপর নজর পড়েছিল। সে এসে খুব কাছে দাঁড়িয়ে প্রশ্ন করতে শুরু করেছিল, এটা কি, ওটা কি। কথাবার্তার মধ্যে মনে হলো, মাধবী যাই বলে থাক, মথুরা যাই বলে থাক, ছেলেটার মধ্যে আশ্চর্য একটি মিষ্ট তুষ্ট আত্মা আছে, হয়তো তারা আবিষ্কার করতে পারেনি। সেই দিনই দণ্ডেশ্বর গেল আমার মেয়ের বাড়িতে। বাড়ি খুব কাছেই, একটা পার্কের ওপারে। উত্তর পূর্ব কোণ আর দক্ষিণ পশ্চিম কোণ। পার্কটাও ছোট, লেডিস পার্ক। ছোট মেয়ের সংসার ছোট, জামাই মেয়ে, একটি কন্যা, জামাইয়ের বোন, মা, রান্নার লোক আমাদেরই দেশের একটি বিধবা, একজন ড্রাইভার, তার সঙ্গে জুটল দণ্ডেশ্বর। বাসন মাজার জন্যে আলাদা টিকে ঝি আছে। জামাই ডাক্তার, সকালে ড্রাইভারকে নিয়ে বেরিয়ে যায়। চাকরি আছে, প্র্যাকটিস আছে, হাসপাতালেও যুক্ত আছে। সবই দক্ষিণ কলকাতায়। ফেরে রাত্রি 11টায়। বাজার হাট সব আমাদের বাড়ির সঙ্গে হয়, সুতরাং কাজ খুব হালকা। বললাম, এখানে কর্পোরেশনে নাইট স্কুলে ভর্তি করে দিতে। দণ্ডেশ্বরের কাজের মধ্যে এই বাড়ি ও বাড়ি করার কাজই বেশি। যাই হোক, দিন 15 না যেতেই দণ্ডেশ্বরের দণ্ডধারী রূপের প্রকাশ হলো। প্রথম শুরু হলো আমার কন্যা এবং তার রান্নার লোক সুষমার মধ্যে বিরোধ। তার হেতু দণ্ডেশ্বর। আমার কন্যা দণ্ডেশ্বরের দিকে এবং সুষমা দণ্ডেশ্বরের বিপক্ষে। সুষমা ওকে নিয়ে কাজ করতে পারবে না। বাবা, ও কি ছেলে, ভীষণ ছেলে। দণ্ডেশ্বর ভাত খেয়েই বের হবে বাড়ি থেকে, কোথায় যায় সেই জানে। ফিরবে সন্ধ্যের সময় এবং এসেই ঘুমিয়ে পড়বে, আর হাজার ডাকেও উঠবে না। আমার কন্যা দুপুরবেলা খেয়ে এ বাড়িতে আসেন, রাত্রি 8টা নাগাদ ও বাড়ি ফেরেন। অত্যন্ত অসুস্থ শরীর, 9টার সময়ই ঘুমিয়ে পড়েন। সুষমা বলে, আপনি দুপুরে থাকেন না, সন্ধ্যেতে গিয়েই শোবেন। আপনি কি জানেন কতটুকু ভুগতে হয় আপনাকে? যদি নিজেকে ভুগতে হতো তো বুঝতেন। আমার কন্যা বলে, ওই তো ছোট ছেলে, তোমার মায়া হয় না? মায়া? আমার মতো ভুগতে হলে কত মায়া করতেন দেখতাম। মায়া? ও ছেলেকে কাটলে পাপ নেই। কি এসব কথা বলছো তুমি? বলছি, 100 বার বলবো, আপনি ওকে নিয়েই থাকুন, আমি চলে যাব। ঝগড়াটা চরমে ওঠে। মিটিয়ে দেন আমার স্ত্রী বা আমি। দণ্ডেশ্বরকে ডেকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাস? দণ্ডেশ্বরকে ডেকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাস?
চুপ করে দাঁড়িয়ে থেকে গাছের পাতা ছিঁড়তে ছিঁড়তে বলে, দেখে বেড়াই। দেখে বেড়াস? বেশ তো, দেখে বেড়াস। সময় ফিরিস না কেন? ঘুমিয়ে পড়িস কেন? ডাকলে উঠিস না কেন? চুপ করে থাকতো দণ্ডেশ্বর। কদিন পর বললে, বেশ, আর ঘুমোবো না। সপ্তাহখানেক পর কয়েকজন প্রতিবেশী এসে অভিযোগ করলেন, কি একটা চাকর রেখেছেন আপনার মেয়ের বাড়িতে, জীবন অতিষ্ঠ করে দিলে। কি হলো? উত্তর শুনে অবাক হলাম। রাত্রে দণ্ডেশ্বর পার্কের মাথায় বসে এমন চিৎকার করে গান গায় যে তাদের শান্তিভঙ্গ হয়, ঘুম ভেঙে যায়। কয়েকদিন পরে সামনের পার্কে একটা হৈ হৈ শব্দ শুনলাম ওখানে একজন নেপালি ছেলে খেলা করে। তাদের একজনকে একটা বাঙালির বাচ্চা পিঠন দিয়ে পিটটান দিয়েছে। তারা ধরতে পারেনি, পাত্তা করতে পারেনি। ওদিকে দণ্ডেশ্বর নিখোঁজ। সন্ধ্যার পর দণ্ডেশ্বর বের হলো আমার বাড়ির পিছনের কয়লা ঘুঁটের ঘর থেকে। শুনলাম মেরেছে সেই। মেয়ে সহাস্য বদনে বলছেন, আমি খেলতে গেলাম তো ঘাট ধাক্কা দিয়ে বললে ভাগ। বললাম, ভাগবো কেন? এ জায়গা কি তোমাদের কেনা? তা আবার ধাক্কা দিলে আচমকা। আমি পড়ে গেলাম। তখন উঠে ভাবলাম কি করব। যে ধাক্কা দিয়েছিল সে দাঁড়িয়ে হাহা করে হাসছিল। আমি আচমকা নাকে এক কিল মেরে দে দৌড়। ওই পার্কে ঢুকে ঝোপে খানিক বসে থেকে যেই দেখলাম আমাকে খুঁজতে উদিক পানে গেল, অমনি ইদিক পানে বেরিয়ে পাঁচিল ডিঙিয়ে বাড়ি ঢুকে এই ঘরে বসলাম, গিয়ে ঘুমিয়ে পড়লাম। ধীরেন চাকর বললে, ওদের সঙ্গে লাগতে যেও না, ফোন করে দেবে। দণ্ডেশ্বর বললে, দেবে? আমিও দেবো না। ওদের সঙ্গে পারবি? একজনকে তো পারবো, একজনকে না নিয়ে আমি মরবো না। হ্যাঁ। প্রত্যক্ষভাবে কানে এলো কথাটা। বাথরুমের বাইরে কথা বলছিল শুনলাম। বেরিয়ে এসে তাকে বললাম, তাহলে তোকে বাড়ি যেতে হবে। চুপ করে রইল। বললাম, কি? একটু ভেবে বললে, আচ্ছা বেশ, আর মারামারি করব না। কিন্তু ওদিকে মেয়ের বাড়িতে তুফান উঠল। সুষমা পরিষ্কার বলে দিলে, ওকে রাখলে আমি থাকবো না। মেয়েও অতিষ্ঠ হয়ে উঠেছিল। বললে, ওকে বাড়ি পাঠিয়ে দিন বাবা। অগত্যা দণ্ডেশ্বর এলো আমার বাড়ি এবং কিছুদিনের মধ্যে দেখলাম বাড়ির সকল লোক একদিকে, সে একা একদিকে। সারাদিনের কাজ তার সকালে উঠেই 100 গজ দূর সরকারি ডিপো থেকে দুধ আনা, তারপর একবার কাছের বাজারে আমার ভাইপোর সঙ্গে যাওয়া, বাজার আনা, তারপর আমার মেয়ের বাড়ি, তার বাজারটা এই বাড়ি থেকে পৌঁছে দেওয়া, আর উপরে খান দুয়েক ঘর এবং সিঁড়িটা মোছা, তারপর স্নান খাওয়া। তারপরে আর দণ্ডেশ্বরকে কেউ পায় না। সে যে কোথায় চলে যায় তার পাত্তাও মেলে না। ফেরে সন্ধ্যার সময় কি তারপর খানিকটা তিরস্কার খেয়ে কোথায় কোন কোণে শুয়ে পড়ে, কেউ খোঁজ পায় না। খাবার সময় খোঁজ ড্রপ পড়ে, কোনোদিন বাইরে, কোনোদিন সিঁড়ির তলায়, কোনোদিন বা ছাদে, কোনোদিন কয়লার ঘরে শুয়ে থাকে। ঢাকলে ঘুম ভাঙে না, খোঁচা দিলে সাড়া মেলে না, গায়ে জল দিলে নড়ে না, হাত ধরে টেনে তুলে দিলে ষাঁড়ের মতো চেঁচায়, চুল ধরে ঝাঁকি দিয়ে পিঠে চড়চাপড় দিলে বলে রাঙা চোখ মেলে তাকায়, বলে কি? খাবার নাম করলে চিৎকার করে, খাবো না খাবো না খাবো না বলেই আবার শুয়ে পড়ে। শুধু করিসনি কেন বললে ফ্যাল ফ্যাল করে তাকায়। ক্রমে আমিও বিচলিত হলাম। জিজ্ঞাসা করে জানলাম ঘুড়ি ধরতে যায়। কালটা ঘুড়ি ওড়ানোর কাল। সমস্ত দুপুর রাস্তায় রাস্তায় ঘুড়ি ধরে বেড়ায়। বললাম, কাল থেকে তুই খেয়ে আমি যে ঘরে শুই মেঝেতে শুয়ে ঘুমুবি। এবং পরদিন তাকে নিজে ডেকে শোয়ালাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। উঠল সন্ধ্যের সময়। সেও এক মহামারণ ব্যাপার। হাত ধরে টেনে তুলে বসিয়ে দিয়ে
চোখে জলের ছিটে দিতেই চমকে উঠে ই শব্দ করে আমাকে তাড়া করলে, কিন্তু আমাকে চিনেই বেকুবের মতো দাঁত মেলে বসে রইল। ইনি বললেন, যা দোকান থেকে দইয়ের দম্বল নিয়ে আয়, চা খেয়ে যা। দণ্ডেশ্বর সেই যে গেল, ফিরল 9:30। জিজ্ঞাসা করা হলো, কোথায় ছিলি এতক্ষণ? কোথায় ছিলি এতক্ষণ? বসেছিলাম। কোথায়? দোকানে, দেখছিলাম। কি দেখছিলি? দাঁত মেলে বললে, এইসব দেখছিলাম। অগত্যা মাধবীকে লিখলাম, দণ্ডেশ্বরকে ডাকা আমার সাধ্য নয়। মাধবী জানালে, ওকে মারবেন, নইলেও শায়েস্তা হবে না। কয়েকদিন পর মাধবী কলকাতায় এলো। ছেলেকে বোঝালে, তারপর বললে হাওড়ায় যাব। কিভাবে যাবে? এই ঠিকানাটা জানতাম, আমাদের দেশের একটি ভদ্রলোকের। রাইটার্স বিল্ডিং এ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, এখন মেট্রোপলিটন প্ল্যানিং এ অ্যাসিস্ট্যান্ট কি ডেপুটি সেক্রেটারি। জিজ্ঞেস করলাম, কি কাজ সেখানে? মাধবী বলল, তিনি দেশে গেছিলেন, তার সঙ্গে দেখা করেছিলাম। এখন মেয়েরা পিয়নের কাজ পাচ্ছে, তিনি বলেছিলেন করে দেবেন। তাই বিস্মিত হলাম। এই ক্ষীণতনু কিশোরীর মতো দেখতে মেয়েটির কি উদ্যম! কলকাতায় এসেছে সেই কাজের সন্ধানে। গেল সে নিজেই, এবং ফিরে এসে শিউরি ফিরল আমার ছেলের বাসায়। ওদিকে সে তখন আগুন জ্বেলে কৌটো চাপিয়ে মাঞ্জা করছে। একদিন আমার এক আত্মীয়, এক আইবি ইন্সপেক্টর এলো বেড়াতে। সব শুনে সে বলল, আমায় দিন, ওখানে আমাদের গার্ডেরা থাকে, সেইখানে নাম্বার শাদি হবে না, ও শায়েস্তা হবে। বাড়িটা অতিষ্ঠ হয়ে উঠেছিল। ওদিকে দণ্ডেশ্বর তার এক প্রতিপক্ষ পেয়েছে। দেশ থেকে একটি দরিদ্র বিধবা স্বর্ণকার মেয়ে এসেছে বিয়ের কাজ করতে। তার সঙ্গে দিন রাত্রি লেগেছে, তার জীবনকে করেছে অতিষ্ঠ। আমি বললাম, যাক যাক, তাই যাক। ঠিক হলো, 3-4 দিন ওকে নিয়ে যাবে আমার আত্মীয়। সন্ধেবেলা ধীরেন চাকর বললে, দণ্ডেশ্বর কি বলেছে জানেন? কি বলেছে? ওখানে পাঠালে আমি পালিয়ে আসব। তা আমি বললাম, তাহলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। জানিস তো বাবা, পুলিশ ইন্সপেক্টর। ধীরেন বললে, এলে তোকে বাড়িতে ঢুকতে দেবে কেন? দণ্ডেশ্বর বলেছে, তাহলে ওই তো কাছে রেল রয়েছে, ওখানে গিয়ে লাইনে শুয়ে থাকবো, ঘুমিয়ে যাব। আমার তো ঘুম ভাঙে না, ইঞ্জিন চলে যাবে, বাস গলা কেটে যাবে। আতঙ্কিত হলাম। সর্বনাশ! আমি জানি দণ্ডেশ্বর ভয় দেখায়নি এবং মিথ্যাও বলেনি, তা পারে। অগত্যা তাকে বাড়ি পাঠিয়ে দিলাম, মথুরার কাছে। তার মা এবং বোন তখন দেশে। কলকাতায় এসে পিয়নে চাকরি করতে আসবে তারই উদ্যোগ করছে। আমার ছেলের বাসায় কাজ ছেড়ে দিয়েছে। দণ্ডেশ্বর থেকে রেহাই পেয়ে গোটা বাড়িটা হাঁপ ছাড়ল। বাড়িটা যেন শান্ত হয়ে গেল। যে একটা অদম্য প্রাণশক্তি গোটা বাড়িটাকে তার জাগ্রত সুপ্ত সকল অবস্থাতে অধীর অস্থির করে রেখেছিল, তার অভাবে কেমন সীমিত মনে হলো। আমার বাড়িতে অনেক কটি ছেলে এসে সক্ষম হয়ে চলে গেছে। 5-6টি ছাত্র বাড়িতে খেয়ে পড়তো, তাদের 2জন হেডমাস্টার হয়েছে। একজন বেসিক ট্রেনিং স্কুলের শিক্ষক, একজন সহকারী শিক্ষক হয়েছে। তারা সব স্থানীয় আশেপাশেরই ছেলে। 2টি রেফিউজি ছেলেও এসেছিল। একজন রেলে চাকরি করে। গৌর এসেছিল তার মার সঙ্গে। তার মা ময়মনসিংহের ব্রাহ্মণের মেয়ে। জাতপুরের বাড়িতে এসে রান্নার কাজ করত। গৌর খেয়ে স্কুলে পড়তো। গৌর পাশ করে চলে গেল। হঠাৎ 62 সালে আমার কলকাতার বাড়িতে গৌর এলো পুলিশের ইউনিফর্ম পরে। সে পুলিশে ঢুকেছে এলসি হয়ে। শুধু এই দণ্ডেশ্বর সমস্ত বাড়িটাকে অতিষ্ঠ করে যেন উপহাস করে ফিরে চলে গেল। মনে পড়ল মথুরার কথা, হয় অপঘাতে মরবে,
নয় ভবিষ্যতে ডাকাত হবে। 1 মাস পর শুনলাম দণ্ডেশ্বর বাড়ি থেকে পালিয়েছে। বুঝলাম মথুরার ভবিষ্যৎবাণী সফল হয়েছে। হয় সে অপঘাতে মরবে, নয় ভবিষ্যতে ডাকাত হবে। হয়তো একদিন আমার বাড়িতেই রাত্রে পাইপ বেয়ে জানলা ভেঙে ঢুকে তার চওড়া মুখখানা সব দাঁতগুলো মেলে হাসবে, হাসবে হি হি করে। হয়তো আমি প্রাণ ভিক্ষা চাইব, সে দেবে না। সব কল্পনা মিথ্যে হয়ে গেল। দণ্ডেশ্বরের কথা, তার দণ্ডের ভয়, সবই আমার মন থেকে মুছে গিয়েছিল। সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম। মাধবীর কথাও মনে ছিল না। সে কলকাতায় মেয়েকে নিয়ে মাসা অর্থাৎ বস্তিতে আছে, পিয়নে চাকরি করছে। আমার বাসায় আর আসে না। 1961 সালের আগস্টে আমি দিল্লি গেছি রাজ্যসভা সেশন উপলক্ষে। পার্লামেন্ট হাউস থেকে ফিরছি বাসায়, সাউথ অ্যাভিনিউতে। সেক্রেটারিয়েটের সামনের বিশাল প্রশস্ত রাস্তাটা অতিক্রম করে ডাইনে মোড় নিয়ে পশ্চিমমুখে চলেছে ট্যাক্সিটা। দুপাশে আর্মি হেডকোয়ার্টার্সের অফিস। খাকি পোশাক পরা জওয়ানরা ম্যাচ হয়ে যাতায়াত করছে। 2-1 দিন যাতায়াত করতে করতে লক্ষ্য করলাম একজন জওয়ান আমাকে লক্ষ্য করছে। সবল স্বাস্থ্যবান, ঘোলাটে চোখ, মোটা নাক, চওড়া খাই মুখ, এক দৃষ্টে দেখছে। কেমন যেন মনে হলো, একটা আভাস। চেনা মুখের আদল মনটাকে চঞ্চল করলে। কিছুদিন আগে এমনি একজন জওয়ানকে অকস্মাৎ দেখেছিলাম বর্ধমান স্টেশনে। সে আমার গাড়ি জানলার ধারে স্যালুট করে বলেছিল, কলকাতায় যাচ্ছেন বাবু? বিস্মিত হয়ে প্রশ্ন করেছিলাম, তুমি কে? আমি? আমাকে চিনতে পারলেন না? পূর্ববঙ্গ থেকে এসে আপনাদের জায়গায় বাস করছি, তার আমার বাগানে আমার বাড়ি। তখন চিনেছিলাম। 47 সালে ওর বয়স ছিল 10 বছর। বড় হয়ে চাকরি করতো স্কুলে, পিয়ন ছিল। বললাম, তুমি আর্মিতে ঢুকেছ? হেসে বললে, হ্যাঁ বাবু, চীনা আক্রমণের সময় লোক নিচ্ছিল, দরখাস্ত করে দিলাম, না গেলাম, মাপে টাপে হয়ে গেল, ভর্তি হয়ে গেছি। বাড়ি গিয়েছিলাম ছুটিতে, কাল এসেছিলাম বর্ধমান, আর যাচ্ছি কলকাতা। শুনছি এবার ফ্রন্টে পাঠাবে। আশীর্বাদ করে বলেছিলাম, যাও, ভগবান রক্ষা করবেন। হ্যাঁ বাবু, উনিই মালিক। আর মানেন মরব, মরতে আমি তো 4 পোকার মতো। হেসেছিল সে। কিন্তু একে চিনি চিনি মনে হলো। সেও আমাকে এমন করে দেখলে। কে? বেশিক্ষণ দেরি হলো না। ঠিক বিকেলবেলা ফ্ল্যাটের দরজায় বেল বাজালে কেউ। দরজা খুলে দিলাম নিজেই। বসে কাগজ পড়ছিলাম, বাংলা কাগজ। দরজা খুলে দেখলাম সেই জওয়ান। মিলিটারি স্যালুট করে এক মুখ দাঁত বের করে হাসলে। বললাম, কেয়া মাংতে হে আপ? সে এবার প্রণাম করে বললে, আমি দণ্ডেশ্বর। দণ্ডেশ্বর? হ্যাঁ, আমি আর্মিতে ঢুকেছি। ঘটনাটা নাটকের মতো শোনাচ্ছে, কিন্তু তবু এ গল্প নয়, রচনা করা কথা নয়, সত্য কথা, অক্ষরে অক্ষরে সত্য। সাহিত্যও নয়, কারণ এ যুগের সাহিত্যে বর্তমানকালের যে তীব্র অসন্তোষ, অসততা, অধঃপতন, অশান্তির তাড়না জীবন সত্য হয়ে উঠেছে, তাই এর মধ্যে নেই। মানুষের যে ব্যর্থতার ক্ষোভ বন্যি জীবনকে দহন করছে অবিরাম, সে উত্তাপ নেই, জ্বালা নেই। আছে অদম্য একটি শক্তির অভ্যুদয়। পরিপুষ্ট বীজ থেকে একটি অঙ্কুরের পাথর ফাটিয়ে উঠবার কথা। অশান্তি, অতৃপ্তি দণ্ডেশ্বরের জীবনকে বিক্ষুব্ধ করে না। দণ্ডেশ্বর বললে তার জীবনের কথা, এই কটা বছরের কথা। শুধু ঘুরেছে কি এক হাতছানির ডাকে। সে ডাককে অগ্রাহ্য করেনি, এগুতে ভয় করেনি। মায়ের মমতা তাকে ধরে রাখতে পারেনি। ওই আকাশ ভেসে যাওয়া কাটা ঘুড়ির পিছনে ছোটার মতো ছুটতে ছুটতে এসে পৌঁছেছে। বেশ শেষেই বললে, এবার লড়াইয়ে যাব, কাশ্মীরে যাব, লড়াই লেগেছে। চোখে জল এলো আমার। আশীর্বাদ করে বললাম,
যা, ভগবান রক্ষা করবেন তোকে। সে বললে, না হয় মনে মরব, দেখে তো নেবো। হাসতে লাগলো। বলে সে চলে গেল। শেষ কথা কটা কানে বাজতে লাগলো। এই শিক্ষা দেশপ্রেমের কথা নয়, এই দণ্ডেশ্বরের প্রাণের কথা। সে চলেছে সেই এক বিচিত্র হাতছানিতে, সূর্যের যে হাতছানিতে বীজ থেকে অঙ্কুর বের হয়ে শূন্য লোকে সূর্যের মুখে বেড়েই চলে। এ থেকে গল্প হয়তো বানাতে পারা যেত। হয়তো দণ্ডেশ্বরের সাহসিকতার জন্য প্রদত্ত পশ্চিমাস মেডেলটা এসে আমার কাছেই পৌঁছতে পারত, অথবা আবিষ্কার করতাম একটি দরিদ্র কাশ্মীর জম্মু কন্যার সঙ্গে। সে সাউথ অ্যাভিনিউর গুলমোড়ের তলায় বসে গল্প করছে। না, তার কিছুই করব না। একটি পাথর ফাটিয়ে ওঠা চারা আপন তেজে বেড়ে চলেছে আকাশে। বজ্র পড়ে থাকে উঁচু গাছের উপরে, তার জন্য শঙ্কা নেই। সে বেড়ে চলেছে জীবনে ফুল ফোটাবার জন্য। দণ্ডেশ্বর আর যাই হোক, সে বর্তমান সাহিত্যের নায়ক নয়,